আজকের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবি কর্মকর্তা কর্মচারীদের, অন্যথায় সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি। সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। অনেক স্থানে পাঠদান করেননি সহকারী শিক্ষকরা। বাচ্চারা আসে বসে থেকে খেলে বেরিয়ে চলে যায় বাসায়। জাতীয়ভাবে যেটা একটা আন্দোলন আছে, এটা একটা নৈতিক আন্দোলন। এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি। রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ হলেও ঐকমত্য হয়নি বেশ কিছু মৌলিক ইস্যুতে। সরকারকে আলোচনা অব্যাহত রাখার তাগিদ। ভাবা উচিত সরকারের যে তার জবাবদিহিতা যখন নিশ্চিত হবে এবং তার জবাবদিহিতা যতটা নিশ্চিত হবে ততই সরকার জনগণের সহযোগিতা পাবে। রাজনৈতিক দলগুলোর কিছু দাবি থাকে রেচুরি, গভর্নমেন্টের দরকার এইগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে আপনার অ্যানালিসিস করা। রাষ্ট্রের সংস্কারে বাধা দেয়া হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে, চট্টগ্রামে বললেন হাসনাত আব্দুল্লাহ। সচিবালয়ে আন্দোলনের সমালোচনা। যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। রাজধানীর গুদারাঘাটে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা। রাজনৈতিক দ্বন্দ্বের জের, দাবি স্ত্রীর। আমি অন্যদিকে একটু তাকানো ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠুস করে দুটো আওয়াজ হলো। ওটা দাঁড়ায় দেখি দুটো ছেলে সামনের দিকে হাইটা যাইতেছে। আপনারা একটু তদন্ত করে বের করেন, আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো। শুরু হলো আসিয়ান সম্মেলন। এই অঞ্চলে পণ্য, মানুষ ও অর্থের অবাধ প্রবাহ চান নেতারা। মার্কিন শুল্ক নীতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে সচিবালয় অচল করার পাশাপাশি সিএল ছুটি নিয়ে অফিস না করার ঘোষণা দিয়েছেন তারা। বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ে প্রবেশের প্রধান গেটগুলো। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। শত শত কর্মচারী দফতরের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দিয়েছেন। সচিবালয়ে প্রবেশের গেট বন্ধ করে দিয়েছেন তারা। অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন ভবনের সামনে। এ সময় কর্মচারী নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলেই কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে, আপিলের সুযোগও নেই। তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। বলেছেন, কর্মবিরতির পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কোনো মুহূর্তে কোথায় ইচ্ছা করলে একটা মানুষের চাকরি চলে যাবে, এটা তো এইভাবে হতে পারে না। মূলত এই কালো আইনের ফলে আমরা কর্মকর্তাদের দাসত্বে পরিণত হই। কোনো কারণবশত আমরা অফিসে নাই আসতে পারি, সেটার কারণে যদি আপনি আমার চাকরিটা খেয়ে ফেলেন, সেটা আমরা কোথায় যাবো? প্রত্যেকটা দপ্তর, সংস্থা, বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে। এ বিষয়ে আরো জানবো। সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, সচিবালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কি সেটি একটু জানতে চাই। বিক্ষোভ মিছিল আর কতক্ষণ চলবে?
লোপা যেটি হলো যে আপনি জানেন যে আইন মন্ত্রণালয়ের সরকারি চাকরি অধ্যাদেশ যেটি জারি করেছিল, তো সেই আইন উপদেষ্টা আপনার কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে প্রবেশ করবেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সচিবালয়ের যে প্রধান গেট প্রবেশের সেই গেটটি কিন্তু এতক্ষণ বন্ধ ছিল। আইন উপদেষ্টা যেহেতু প্রবেশ করবেন সেজন্য সংযুক্ত কর্মচারী পরিষদের যে সভাপতি বা নেতারা তারা এসে এই জাস্ট 1 মিনিট আগেই হলো আপনার যে প্রধান গেটটি খুলে দিয়েছে। এখন যে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা এই মুহূর্তে আপনার বিভিন্ন গেটে বা বিভিন্ন যে দপ্তর সেখানে অবস্থান করছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়েও তারা সেখানে অবস্থান করছেন। তারা জানিয়েছেন যে আইন উপদেষ্টার সাথে তাদের একটি বৈঠক হবে এবং গণপূর্ত যে উপদেষ্টা আদিলুর রহমান রয়েছেন তার সাথে তারা বৈঠক করবেন এবং এই যে চাকরি অধ্যাদেশটি যেটা আপনার গতকাল গেজেট প্রকাশ হয়েছে সেখানে যে নিবর্তনমূলক যেসব ধারা রয়েছে সেই ধারা বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে তারা আলোচনাও করতে রাজি আছেন উপদেষ্টাদের সাথে, সেটার ভিত্তিতেই তারা হলো পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন। স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ রোববার এই কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজবাড়ী, ভোলা সহ বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। আবার স্কুলে এসেও ফিরে গেছে অনেক শিক্ষার্থী। ক্লাস না হওয়ায় উদ্বেগ জানান অভিভাবকরা। শিক্ষকরা জানান 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন আর প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। তবে বরিশাল, রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, লক্ষ্মীপুর, নাটোর সহ অনেক জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। এর আগে 5 মে থেকে এই দাবিতে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। শিক্ষকরা এখন নিজের চেয়ারে বসে আছে, কিন্তু আমাদের এখনো ক্লাস নেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু ক্লাস নিচ্ছে না। বাচ্চারা আসে বসে থেকে খেলে বেরিয়ে চলে যায় বাসায়, দিয়ে বাসায় যে বলে যে আম্মু ক্লাস হচ্ছে না, আপুরা ক্লাস দিচ্ছে না, ম্যাডামরা। জাতীয়ভাবে যেটা একটা আন্দোলন আছে এটা একটা নৈতিক আন্দোলন। এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি এবং আমরা প্রত্যাশা করেছিলাম যেটা আন্দোলন পর্যন্ত আসবে না। শিক্ষকদের 10ম গ্রেডের দাবি ছিল সহকারী শিক্ষকদের, সেখান থেকে তারা তো সরে এসছে, 11তম গ্রেডে মনোনিবেশ করেছে, স্থির করেছে। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই বরিশালে যেতে চাই, সেখানে কাউসার হোসেন আছেন। কাউসার, বরিশালে কি কর্মবিরতি চলছে কিনা, শিক্ষকরা কি বলছেন? লোপা, যে কেন্দ্রীয় কর্মসূচি ছিল সহকারী শিক্ষকদের, সেই কর্মসূচি বরিশালে পালন হচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এমনিতেই তারা ক্লাস কর্মসূচি থেকে অনেকটাই পিছিয়ে গেছেন এবং বিভিন্ন কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে ক্লাস হয়নি ঠিকভাবে এবং সামনে তাদের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার কারণেই কিন্তু তারা বা এই শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি সেটিও তাদের যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি যাতে মেনে নেওয়া হয়। এবং সকাল থেকে ক্লাস হতে আমরা দেখেছি, তবে কয়েকটি বিদ্যালয়ে দেখেছি যে শিক্ষকরা এসছেন, তারা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। দেখা গেছে যে 2য় শ্রেণীতে যদি শিক্ষক গিয়ে থাকেন, 3য় শ্রেণীতে আসলে শিক্ষার্থীরা বসেছিলেন। অনেকটা ঢিলে ঢালা পরিবেশও আমরা কয়েকটা বিদ্যালয়ে দেখেছি। এই মুহূর্তে আসলে স্কুলগুলোতে লেজার চলছে, 1 ঘন্টার লেজার, এবং এই 1 ঘন্টা লেজারের পরে আবার দুপুর 2টা থেকে ক্লাস শুরু হবে বলে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা জানিয়েছেন। এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে 3 দফা, তারা দীর্ঘদিন ধরেই সেই 3 দফা দাবি জানিয়ে আসছেন। তারা যে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে প্রবেশ করেন, তারা 13তম গ্রেডে প্রবেশ করেন, তারা দাবি জানিয়েছেন তাদেরকে যাতে প্রবেশ সময় 11তম গ্রেডে চাকরি বেতন দেওয়া হয় এবং পাশাপাশি 10 বছর এবং 16 বছর মেয়াদে যে তাদের
পদোন্নতি দেওয়া হয়, সেই পদোন্নতিটাও যাতে দ্রুত যে জটিলতা রয়েছে সেটা জানি কাটিয়ে দেওয়া হয় এবং এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি দেওয়া হবে তারা পালন করবে বলে জানিয়েছেন। লোপা। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার খুলনার খবর জানতে চাই। প্রবীর বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি। প্রবীর, খুলনাতে শিক্ষকদের কর্মবিরতির কি অবস্থা দেখছেন আপনি? দুই ধরনের কর্মসূচি রয়েছে লোপা, যদি বলি কোনো স্কুলে আমরা দেখেছি শিক্ষকরা কর্মবিরতি পালন করছে, আবার কোনো স্কুলে দেখেছি আমরা যে ক্লাস অব্যাহত রয়েছে। আমরা এখন যে স্কুলটিতে রয়েছি এটি হচ্ছে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের মধ্যকার একটি স্কুল এবং এই স্কুলে ক্লাস চলছে। শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে, শিক্ষকরা বলেছেন যে তাদের সঠিকভাবে নির্দেশনা তারা পায়নি, অর্থাৎ কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে জেলায় সংগঠনের যে শাখাটি রয়েছে তারা সঠিক বার্তা দেয়নি বলে দৈনন্দিনের মতোই তারা কিন্তু ক্লাসটা অব্যাহত রেখেছে, ক্লাস চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 5ম শ্রেণীর ক্লাস এখানে চলছে, এখানে শিক্ষার্থীরা আছে। তবে বেশি সংখ্যক স্কুল আসলে কর্মবিরতিতে রয়েছে এবং তাদের যে 3 দফা দাবি সেটি আগেই জানেন, 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি। কারণ এটা জানেন যে দীর্ঘদিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন ছিল যে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে সহকারী শিক্ষকদের মধ্যে যারা একটু দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এমন জ্ঞানী মানুষদের এই পদে আনা। সেই জটিলতা নিরসন না হওয়ার কারণেই কিন্তু অবশেষে বিভিন্ন আলটিমেটামের মধ্য দিয়ে শিক্ষক যে ওদের যে কমিটিটা রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, তাদের ডাকেই কর্মসূচি তারা পালন করছে এবং যারা পালন করছে তারা আমাদের জানিয়েছে তাদের যে 3 দফা দাবিটি রয়েছে সেই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে যেসব স্কুলে ক্লাস চলছে তারা বলছে সংগঠন থেকে সঠিক বার্তা পেলে তারা ওই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা হ্রাস, সাংবিধানিক কাউন্সিল গঠন সহ বেশ কিছু মৌলিক সংস্কারের ক্ষেত্রে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন ঐকমত্য কমিশনের 2 সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর ইফতেখারুজ্জামান। তারা বলছেন দলগুলোর চাহিদার উপর ভিত্তি করে সরকার যদি ঐকমত্যের কাজ আগে শেষ করতে চায় এর ভিত্তিতে হবে জাতীয় সনদ। এসবের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার যুক্তি দেখছেন না তারা। লাভলি বিথি রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন শেষ করেছে প্রথম ধাপের সংলাপ। তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, তত্ত্বাবধায়ক সরকার কিংবা সাংবিধানিক কাউন্সিলের মতো ইস্যুতে দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মতানৈক্য রয়েছে এমন বিষয়গুলো নিয়ে আবারও বসতে চায় কমিশন। তবে লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও আমলাতান্ত্রিক জটিলতাকে চ্যালেঞ্জ মনে করছে কমিশন। জাতীয় স্বার্থে, ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে একটা কার্যকর, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা, এইসব বিবেচনায় তারা ওই যে ছাড় দেওয়ার কতটুকু ছাড় দেবেন, কোন ব্যাপারে ছাড় দেবেন সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক দল আমলাতন্ত্র সংস্কার চায় না আমি কিন্তু কখনো বলবো না, কিন্তু যেটা হয়েছে যে একটা আমাদের চর্চাটা হয়েছে, আমাদের ইতিহাসটা বলছে যে তাদের যখন যেহেতু তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন সেই কারণে ক্ষমতার অবস্থান থেকে তাদের জন্য যেটুকু গ্রহণযোগ্য মানে সেই পরিমণ্ডল থেকে বের হওয়া তাদের কঠিন হয় এবং যেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ প্রতিরোধে আসে সেটা আমলাতন্ত্র থেকে আসছে, কোনো ক্ষেত্রে রাজনৈতিক মহল থেকেও আসছে। কাজে এই রেজিস্ট্যান্সটা, ইন্টারনাল রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। চলমান রাজনৈতিক টানাপোড়েনে চাপে নেই বলে জানান এই 2 সদস্য। তবে যেসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য আছে তা নিয়েও জুলাই সনদ হতে পারে সরকার চাইলে। যদি রাজনৈতিক দলের চাহিদার উপর ভিত্তি করে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় যে অগাস্টের আগেই আমাদের কাজ শেষ করতে হবে, সেক্ষেত্রে হবে কি আমরা এই পর্যন্ত যতটুকু করেছি তারপর ভিত্তি করে একটা সনদ বা একটা বলবো যে দলিল তৈরি করা সেটাকেই, এবং সেক্ষেত্রে ওই যে ঐকমত্যের বাইরের আইটেমগুলো হয়তো বেশি থেকে যাবে, কিন্তু তারপরে একটা কিছু করা সম্ভব। নির্বাচনের সময়সীমা আর ঐকমত্যে পৌঁছানো, ওই দুইটার মধ্যে আমি টেনশন দেখার কোনো যৌক্তিকতা দেখি না, বা একটা ঐকমত্যের উপরে নির্ভর করে যা নির্বাচন পিছিয়ে যাবে এই যুক্তির কোনো ভিত্তি আমি দেখি না। পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় দলগুলোর মনোভাবে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন রাজনৈতিক ভিতর থেকে আসবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
আধ ঘন্টার আলোচনায় রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নে সরকার সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে কাজে আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে নিজেদের ত্রুটিগুলো দূর করতে হবে, জবাবদিহিতা আনতে হবে সরকারের কাজে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের। পাশাপাশি সংস্কার প্রক্রিয়ায় সরকারকে দলগুলোর সহায়তা করা দরকার বলেও মনে করেন তারা। একের পর এক আন্দোলন, সেনাপ্রধানের বক্তব্য, সেই সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। এই গুমোট পরিস্থিতি কাটাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। যদিও আধ ঘন্টার বৈঠকের আগে ও পরে দল এবং সরকারের বক্তব্যে কোনো পার্থক্য দেখা যায়নি। আলোচনায় কয়েকদিনের ঘোলাটে পরিস্থিতির উন্নতি হলো কি? হয়তো কিছুদিন একটু ভালো চলবে, কিন্তু ওনার তরফ থেকে যে কাজগুলি করতে হবে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সেইগুলি যদি উনি ঠিকমতো না করেন তাহলে এই পথ তো মসৃণ হবে না। এই অসন্তোষটা অনেক অংশে কমানো যায় দুটো জিনিস করলে। একটা হলো যেসব বিতর্কিত উপদেষ্টা আছেন ওনাদেরকে বাদ দিলে, আর আরেকটা হলো ইলেকশনের একটা রোড ম্যাপ দিলে। এতদিন হয়তো বেশ কয়েকদিন অপেক্ষা করবে, কিন্তু সরকার যদি এই পরিস্থিতির পরিবর্তন চায় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, না হলে তাদের মধ্যে এই যে সন্দেহ অথবা যে অসহযোগিতা একে অপরের সাথে, এটা কমবে না। বিশ্লেষকদের মত, 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। তার উপর সরকারের কয়েকজন উপদেষ্টাও রাজনৈতিক দলের কাছে আস্থা হারিয়েছেন। কারো কারো মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। পরিস্থিতির উন্নয়নে এসব বিষয়ে সরকারের ভূমিকা রাখা দরকার। সরকার জনগণের সহায়তা তখনই পাবে, এটা ভাবা উচিত সরকারের, যে তার জবাবদিহিতা যখন নিশ্চিত হবে, এবং তার জবাবদিহিতা যত নিশ্চিত হবে ততই সরকার জনগণের সহযোগিতা পাবে। রাজনৈতিক দলগুলোর কিছু দাবি থাকে রেটরিক, কৌশলগত কারণে তাদের অনেকগুলো দাবি করতে হয়। গভর্নমেন্টের দরকার এইগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে আপনার অ্যানালিসিস করা, ব্যাখ্যা করা এবং কিছু দাবিতে সাড়া প্রদান করা। নির্বাচনের পাশাপাশি সংস্কারের কথাও বারবার বলে আসছে সরকার, তবে তার সবটাতে ঐকমত্য নেই রাজনৈতিক দলগুলোর। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে ছাড় দিতে হবে দুপক্ষকেই। দেশের স্বার্থে ভবিষ্যতে স্বৈরশাসক হয়ে ওঠা ঠেকাতে সহায়তা করা উচিত দলগুলোর। রাজনৈতিক দলের স্বার্থে আঘাত পড়ে তখন তো প্রতিপক্ষ হবেই। যেমন পরপর দুবার প্রধানমন্ত্রী হলে আর হতে পারবেন না। এটা আমার কাছে মনে হয় যে স্বার্থের আঘাত পড়লেই এটা হচ্ছে, আর যেটা তাদের পছন্দ হচ্ছে সেটা নিয়ে তো ওনারা চেঁচামেচি করছেন না। কিছু কাজ রাজনৈতিক দলেরও কিছু কাজ এই গভর্নমেন্টকে দিয়ে কিছু সংস্কার রাজনৈতিক দলেরও করিয়ে নেওয়া উচিত। কিন্তু আমি কতগুলো এভিনিউ রাখবো, কারণ আপনি অনেকগুলো এভিনিউ খোলা রাখলে সবটাই কনসেন্ট্রেট করতে পারবেন না। গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান সরকার ব্যর্থ হলে দায় সবার। তাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ বিশ্লেষকদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততই সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। খসরু বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে মিডিয়া ততদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে। তিনি বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র স্বাধীনতার জন্য, মানুষের জন্য হতে হবে আগামীতে দায়বদ্ধ সরকার। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। এজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি, সকলের প্রচেষ্টায়, মিডিয়ার সহযোগিতায়, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লাভবান হবে। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত আর জন আকাঙ্ক্ষা গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আতুরঘর বলে মন্তব্য করেন হাসনাত। অভিযোগ করেন, এখন যে সচিবালয়ের কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই 5 আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল। এছাড়া রাষ্ট্রের সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। শক্ত ভাষায় বলতে চাই, 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। এ বিষয়ে জানবো, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, অবস্থান কর্মসূচিতে কি বলছেন নেতারা, একটু বিস্তারিত জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতেই আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা 12টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আসলে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেন, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকেই ছাত্রদলের নেতা কর্মীরা এসেই প্রথমে কলা ভবনের সামনে অবস্থান নেন এবং সেখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এরপরেই আসলে প্রশাসনিক ভবনের ঠিক যেখানে উপাচার্যের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। এ সময় তারা বলছেন যে সাম্য হত্যাকাণ্ডের দীর্ঘ 13 দিন অতিবাহিত হলেও তার বিচার নিশ্চিত করতে না পারা সহ নানা দাবিতেই আসলে তারা এই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে দীর্ঘ 13 দিন অতিবাহিত হলেও যারা আসলে সাম্য হত্যার পরিকল্পনা করেছে সেসব পরিকল্পনাকারীদের তারা এখনও আসলে আইনের আওতায় আনতে পারেন নাই, এমনটাই বলছেন তারা বলছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব থাকলেও সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় নিয়েই আসলে উপাচার্য প্রক্টর সহ যেসব কর্মকর্তারা আছেন তাদের পদত্যাগের দাবি করছেন এবং অবিলম্বে সাম্য হত্যার বিচার দাবি করছেন তারা। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফিল্মি স্টাইলে হত্যা করা হলো গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল হাসান সাধনকে। রোববার রাত 10:30টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় তাকে পেছন থেকে গুলি করে 2 যুবক। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। তার স্ত্রীর দাবি, রাজনৈতিক দ্বন্দ্বে এমন হত্যাকাণ্ড। দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বামী হত্যার। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করেছেন সাধনের স্ত্রী। মধ্যবাড্ডা গুদারাঘাটের 4 নম্বর সড়কের একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল হাসান সাধন। হঠাৎ পেছন থেকে 2 যুবক খুব কাছ থেকে তাকে গুলি করে। মুহূর্তে লুটিয়ে পড়েন সাধন। এরপরেও তাকে লক্ষ্য করে ছোড়া হয় কয়েক রাউন্ড গুলি। দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে অস্ত্রধারী 2 জন। প্রায় দিনই আমি বসি 10টা 10:30টার সময় আমরা একটা চা খাইতে যাই, হয়তো 10-15 মিনিট আধা ঘন্টা বসি। আমি হয়তো অন্যদিকে একটু তাকানো ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠুস করে দুটো আওয়াজ হলো। ওটা দাঁড়ায় দেখি 2টা ছেলে সামনের দিকে হাইটা যাইতেছে। অল্প বয়স্ক মনে হয়, বেশি বয়স না। গুলিবিদ্ধ সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিল বেশ কিছু সময়। পরে তাকে উদ্ধার করে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যায় কয়েক যুবক। সেখান থেকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তবে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কেউ ধরতেইছে না লোকটাকে। পরে আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা লোকটাকে হাসপাতালে নিয়ে আসি। ঢাকা উত্তরের বিএনপি নেতা ও সাধনের স্বজনরা জানান, সজ্জন মানুষ ছিলেন তিনি। কারো সঙ্গে তার শত্রুতার বিষয়ে জানা নেই তাদের। সাধন অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিল। সে নিজের মনে করে সে ব্যবসা বাণিজ্য করে, নিজের মতো করে চলে এবং আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন কর্মী ছিল। আমার ছোটবেলার বন্ধু, আমাদের দীর্ঘদিন রাজপথে চলাফেরা, প্রোগ্রাম, ও হচ্ছে গিয়া একনিষ্ঠ একজন কর্মী, প্রোগ্রাম মিস করতেন না। যেহেতু রাজনীতি করে তো আবার বলছিল, আমি তার জিজ্ঞাসা করছি না ভাই, আমরা তো কোনো কারো লগে কোনো দ্বন্দ্ব নেই। তবে সাধনের স্ত্রী বলছেন ভিন্ন কথা। জানান 5 আগস্টের পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষ তার সাথে শত্রুতা করতেন। এমন কথা স্ত্রীকে জানিয়েছিলেন বেশ কয়েকবার। আগে কোনো সমস্যাই ছিল না, এই 5 আগস্টের পরে থেকে এই সব সমস্যা হইতাছে। বাসায় আইসা বলতো যে আমার সাথে শুধু করে, শত্রুতাম করে, আমার করে। আমি কি জন্য আমার সাথে এমন? রাজনীতি কি বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। আপনারা একটু তদন্ত করে বের করেন, আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো। সাধনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। স্ত্রী জানান, জানাজা শেষে তাকে দাফন করা হবে আশুলিয়া কামারপাড়ার একটি কবরস্থানে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ 3 জনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণিকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকাল 11টার দিকে নিজের গাড়িতে করে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তিনি। এরপর 11:05 দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ প্রবেশ করেন পরিমণি। এ মামলায় আজ আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন বলে জানা গেছে। মামলা সূত্রে জানা গেছে 2021 সালের 14 জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং 4 জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি। তদন্ত শেষে ওই বছরের 6 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মানে এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে মানে তার শাস্তিটা সেটা তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হবে। 4 দিনের সফরে 27 মে দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে 2 দেশ 7টি সমঝোতা স্মারক সই করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে। অর্থনীতির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানান, এয়ারক্রাফট সংকটে বন্ধ হয়েছিল জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সেটি আবারও চালুর ব্যাপারে কথা হবে প্রধান উপদেষ্টার এই সফরে। ঢাকা টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস্যুতে আলোচনা হবে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এটার অর্থই হচ্ছে এই যে তারিখ এবং সময়, তখন আমার এই দুইজন সুযোগ আমরা বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেটপ্রোর সাথে স্যারের এই মিটিং আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারে তারল্য সংকট দূর এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজেটে নীতি সহায়তা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বিশেষ করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা, যদিও কোনোভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে নয় বিশ্লেষকরা। তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানো এবং মুনাফার উপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি বাজার সংশ্লিষ্টদের। গেল কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে পুঁজিবাজারে। সূচক কমার সাথে চলছে টানা দরপতন। তারল্য সংকটে লেনদেন নেমেছে তলানিতে। কোনোভাবেই আস্থা ফেরানো যাচ্ছে না বিনিয়োগকারীদের। 2025-26 অর্থ বছরের বাজেট পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে টনিক হিসেবে কাজ করতে পারে। এজন্য দরকার নীতি সহায়তা। অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি বাজার সংশ্লিষ্টদের। এর ফলে দেশের অর্থনীতি লাভবান হবে বলেও মনে করেন তারা। কালো টাকা বলবো না আমি, যে টাকা কোনো কারণে ট্যাক্স দেওয়া হয় না, এরকম টাকারে যদি ট্যাক্স দিয়ে যদি পুঁজিবাজারে আনা যায়, ক্যাপিটাল মার্কেট আসা মানেই কিন্তু মেইন স্ট্রিমে টাকাটা ঢুকে গেল। এখান থেকে বিতাড়িত করা মানেই হইল টাকাটা অন্যদিকে চলে যাওয়া। সুতরাং এইটাতে গুরুত্ব দেওয়া উচিত না গুরুত্ব দিলে আমরা এই তারল্য সংকটের মানে কষ্ট আমরা আরও পাইতে থাকবো। এখন যে সময় যাচ্ছে, এই সময়ের দিকে তাকিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু অনেক অর্থ কিন্তু বাজারে আনতে পারবেন। সো পুঁজিবাজারে যদি এই অর্থটা আসে তাহলে এইটা দেশের অর্থনীতিতে রোল করবে। আমি যেটা চাচ্ছি পুঁজিবাজারের মাধ্যমে এইটা অর্থনীতির মূল ধারায় টাকাটা আসুক। বাজারে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানো, লেনদেনের উপর অগ্রিম আয়কর কমানো এবং মুনাফার উপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি সংশ্লিষ্টদের। আমার মনে হয় বাজেটে পুঁজিবাজারে টার্ন করতে গেলে বাজেটে একটা ভালো মানে থাকা উচিত। ট্রেডিং এর উপরে ট্যাক্স হলো ইন্ডিয়াতে 1 লাখ টাকা হলো 5 টাকা, আমি কেন 50 টাকা রাখবো? আমি এমন কোন দেশ হইলাম যে আমি 10 গুণ বেশি নিব? তাহলে তো আমার মার্কেট বড় হবে না। বড় না হইলে তো ট্যাক্সও আদায় হবে না। ডিভিডেন্ড ইনকামের উপরে ট্যাক্সটা এটা 1 লাখ টাকা ফ্রি করা এবং ডিভিডেন্ড ইনকামের উপরে যে ট্যাক্সটা এটা কিন্তু ডাবল ট্যাক্সেশন না, এটা ট্রিপল ট্যাক্সেশন হচ্ছে। সেদিকে একটা ব্যালেন্স পলিসি নেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে নীতি সহায়তা দিতে কর ছাড়ের সুযোগ দেওয়া যেতে পারে বাজেটে। তবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া ঠিক হবে না। এটি অনৈতিক এবং সুশাসনের পরিপন্থী। আমি কোনোদিন এর সঙ্গে একমত হইনি, নেভার।
যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, সৎ করদাতা যাদের বছরে ইনকাম 4 লাখ টাকা, তাদের কাছ থেকে জোর করে বেতন থেকে টাকা আদায় করে নেওয়া হচ্ছে। আর যারা ধনী, মানে শত শত কোটি টাকা ফাঁকি দিয়েছে, তাদেরকে আমি একটা সুবিধা দিয়ে বাজারে নিয়ে আসবো, এটার সঙ্গে আমি একমত। এর আগেও কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, তা খুব একটা কাজে লাগেনি বলেও জানান বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হচ্ছে 46তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সকালের উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বলেন, আসিয়ানের মতো আঞ্চলিক জোটগুলো একসাথে কাজ করলে তা পুরো বিশ্বের জন্যই ভালো কিছু বয়ে আনবে। সকালে সবাই আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন। 8:30টায় কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল 9টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন। দুপুর 12টায় নির্ধারিত আছে আসিয়ান নেতাদের গলফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি সভা। বিকেল 3:45 অনুষ্ঠিত হবে আসিয়ান পোস্ট 2025 ভিশন বিষয়ে বিশেষ সেশন, যেখানে কুয়ালালামপুর ঘোষণা 2045 চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। দিনের শেষ দিকে সন্ধ্যা 7টায় নেতৃবৃন্দ সম্মেলনের আনুষ্ঠানিক ভোজসভায় অংশ নেবেন। মিয়ানমারের সংকট, দক্ষিণ চীন সাগর বিরোধ এবং আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন, এই 3টি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। Ensure that the ASEAN GCC China geo-economic model অনেক দেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, তবে আমি এখনো বিশ্বাস করি আসিয়ানের শক্তি আছে এসব বাধা পেরিয়ে যাওয়ার। আমেরিকার ট্যারিফ সিদ্ধান্তের পর আমরা সঙ্গে সঙ্গে আসিয়ান জিও ইকোনমিক টাস্ক ফোর্স গঠন করেছি, যাতে একসাথে সিদ্ধান্ত নিতে পারি আর সবাই বুঝে যায় আমরা দুর্বল নই। খুলনায় যাত্রীবাহী বাসের সাথে ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিলের ডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, একটি ইটবাহী ট্রাক কোয়া অভিমুখে যাত্রাকালে বাসের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক চালক আজহারুল ইসলাম। আহত হয় ট্রাকে থাকা আরও 3 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।